হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স মান্ত্রা। তো আজকে ক্লাস 11-এর বেঙ্গল মিডিয়াম মানে WBCHSE বোর্ডের সেমিস্টার 2 এর জন্যে মহাকর্ষ চ্যাপ্টার আমরা স্টার্ট করেছিলাম। পার্ট 1 পড়েছি, পার্ট 2 পড়েছি, পার্ট 3 পড়েছি। পার্ট 4-এ মানে আজকে পার্ট 4 হবে। পার্ট 4-এ কি পড়বো না, কক্ষীয় বেগ, তারপরে কেপলারের সূত্র, কেপলারের সূত্রের দ্বিতীয় সূত্রের প্রমাণ, তৃতীয় সূত্রকে কীভাবে প্রমাণ করব, সেই রিলেটেড জিনিসগুলো পড়বো। বারংবার বলছি, খাতা পেন নিয়ে বসবি লেকচার শোনার সময়, এবং পার্ট 1, পার্ট 2, পার্ট 3 দেখে তারপর পার্ট 4-এ আয়। আমি তোকে অ্যাসিওর করছি যে তুই 100% বুঝতে পারবি। খুব সুন্দর সুন্দর কনসেপ্ট আছে, অনেক ভালো করে বলা আছে, এবং কিছু কোশ্চেন যেগুলো খুব ইম্পর্টেন্ট সেইগুলোকে করেও দিয়েছি। তো আশা করছি তোরা সবাই ভালো আছিস, আমিও ভালো আছি। তো চল আজ দেরি না করে আজকের ক্লাস স্টার্ট করি। এই যে এতদিন তুই পড়ছিলিস কি না, পৃথিবী সুষম গোলক। অ্যাকচুয়ালি পৃথিবী সুষম গোলক নয়। আর এই যে গ্রহে উপগ্রহের গতি, সেই গতিটা প্রথম দেখেন হচ্ছে ডেনমার্কের একজন বিজ্ঞানী টাইকো ব্রাহে, উইদাউট টেলিস্কোপ। এবার তার লেভেলটা ভেবে নে, তখনকার যুগে টেলিস্কোপ ছিল না। টেলিস্কোপ ছাড়া গ্রহগুলোকে পর্যবেক্ষণ করে এইসব জিনিস তিনি ভেবেছিলেন। বেসিক্যালি পৃথিবী থেকে চাঁদ আর সূর্যকে দেখেই এটা ভেবেছিলেন। সেইটাকে পরবর্তীকালে টাইকো ব্রাহে মারা যাওয়ার পরে টাইকো ব্রাহের কাজেই কাজ করতো কেপলার, সেই কেপলারের নাম অনুযায়ী দেওয়া হয়েছে। দুজনেরই নাম আছে। কেপলার 3টে সূত্র দিয়েছিল। কেপলারের সূত্রাবলী বিশাল ইম্পর্টেন্ট। প্রথম সূত্রের তোকে প্রমাণটা ইজি, দ্বিতীয় সূত্রের প্রমাণটা দেয় একটু মানে তুলনামূলকভাবে একটু কঠিন, বোঝার ব্যাপার আছে। আর তৃতীয় সূত্রের উপর থেকে তোকে নিউমেরিক্যালস নয়তো নিউমেরিক্যাল টাইপের অ্যাপ্লিকেশন প্রুফ দিয়ে দেবে। ফার্স্ট সূত্র কি বলছে, সূর্যকে একটি ফোকাসে রেখে, সূর্যকে একটি ফোকাস, এ আবার কি স্যার ফোকাস, প্রতিটি গ্রহ উপবৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করে। উপবৃত্ত যাদের হয়ে গেছে খুব ভালো ম্যাথামেটিক্সে, যদি না হয়ে থাকে অধিবৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত, সমপরাবৃত্ত আছে না, ওইগুলো যদি হয়ে থাকে ভালো, আদারওয়াইজ ইউনিট টু আন্ডারস্টুড, এখানে বুঝতে হবে। দেখ, আমি এখানে একটা উপবৃত্ত এঁকেছি, এইটাকে বলে, এই যে ঠিক মাঝখানটাকে বলে মূল বিন্দু। কি বলে? মূল বিন্দু। এর স্থানাঙ্ক 0, 0। উপবৃত্ত মানে কি? বৃত্ত আমরা পড়েছি, বৃত্তের সমীকরণ কি হয়? x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু r স্কয়ার, তাই তো? মানে আমি কি এরকম ভাবতে পারবো, x স্কয়ার বাই r স্কয়ার প্লাস y স্কয়ার বাই r স্কয়ার ইজ ইকুয়াল টু 1। উপবৃত্ত, এটা বৃত্ত। উপবৃত্ত মানে হচ্ছে, দেখ চ্যাপ্টা করছে না আলুর মতন, এরকম আলুর মতন, মানে একটা বৃত্তকে যদি উপর থেকে চেপে দিস তাহলে এরকম চুপসে যাবে না? দেখ একটা বৃত্তকে এরকম চুপসে দেয়, তাহলে এই দিকটা বেড়ে যাবে আর এই দিকটা কমে যাবে, তাই নয়? এই যে আর কি এই দিকটাতে আর থাকছে, এই দিকটা সমান থাকছে? থাকছে না স্যার, এটা কমে যাচ্ছে আর এটা কি বেড়ে যাচ্ছে। এই যে এইখান থেকে এই 0, 0 থেকে এই বিন্দুটা স্থানাঙ্ক হচ্ছে a0। সেম ভাবে এই দিকটাতে কি হবে, -a0। এই বিন্দুটার স্থানাঙ্ক হয় 0b, আর এইটা হবে 0 - b। তার মানে আপনি বলতে চাইছেন স্যার যে এই দূরত্বটা হচ্ছে b আর এই দূরত্বটা হচ্ছে a। ক্লিয়ার? মানে কি হলো, a গ্রেটার দেন b, a গ্রেটার দেন b। এই যে এইখান থেকে এই দূরত্ব, এটাকে বলে অর্ধপরাক্ষ। কি বলে? অর্ধপরাক্ষ a। গোটাটাকে তাহলে কি বলবো, পরাক্ষ। কি বলবো? তাহলে পরাক্ষ কত হবে, 2a। এই যে b দূরত্বটা মূল বিন্দু থেকে, এটাকে বলে অর্ধ উপাক্ষ, অর্ধ উপাক্ষ b। তাহলে তুই কতটা চেপেছিস?
বৃত্ত, একটা বৃত্তকে এরকম চাপ দিলে তবেই তো উপবৃত্ত হচ্ছে। তুই যে কতটা চেপেছিস সেইটাকেই বলে উৎকেন্দ্রতা বা ইসেন্ট্রিসিটি। কি? উৎকেন্দ্রতা। একে আমরা ই দিয়ে লিখি, and that is equal to 1 minus b square by a square. Hence উপবৃত্তের সমীকরণ হয় x square by a square plus y square by b square is equal to 1. এই দেখ, ওইটার মতনই নয়, সার্কেলের মতনই নয়। সার্কেলে সব জায়গায় এই ছিল, এক্স অক্ষ বরাবরও আরই ছিল, আর ওয়াই অক্ষ বরাবর আর ছিল। এখানে নেই, এক্স অক্ষ বরাবর এ আর ওয়াই অক্ষ বরাবর বি। কতটা চাপলে এরকম বৃত্ত হয়, উপবৃত্ত হয়, সেটা হচ্ছে উৎকেন্দ্রতা, এটার ফর্মুলা। এবার এইটাকে, এই যে দুটো বিন্দু, এই বিন্দুগুলোকে বলে ফোকাস। কি বলে? ফোকাস। এই বিন্দুগুলোকে বলে ফোকাস। ফোকাসের দূরত্ব, এই ফোকাসের স্থানাঙ্ক হয় এই 0, তার মানে এদিকটা কি হবে? মাইনাস এই 0। তাহলে মূল বিন্দু থেকে ফোকাসের দূরত্ব কত? এই। কত? এই। তুই ধর এইটাকে নাম দে এফ, এটাকে নাম দে এ, এটাকে নাম দে বি, এটাও এফ। এফ থেকে ও পর্যন্ত এটাকে ও নাম দে। এফ ওটা হচ্ছে ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্ব যার মান হচ্ছে এই। তাহলে আমাকে বল, এই যে দূরত্বটা, এটা কত হবে স্যার? এই দূরত্বটা কত হবে? এ, এইটা গোটাটা এ আর এইটা এই। তাহলে এইটা বার করতে গেলে কি, এইটা মাইনাস এইটা, হিসেব তো তাই। এটা এ, এটা এই, তাহলে এইটা কত হবে? এ মাইনাস এই। তার মানে এটাকে লিখতে পারবো এ কমন নিয়ে 1 মাইনাস ই। হয়েছে? সেম ভাবে আমাকে বল, এই দূরত্বটা কত হবে? এই দূরত্বটা স্যার, এটা এই আর এইটা এ, তার মানে এ প্লাস এই, মানে লিখতে পারবো এ ইন্টু 1 প্লাস ফোন। কে বললি রে? এ ইন্টু 1 প্লাস ই। হয়েছে? কেন স্যার লিখলেন এইগুলো? এবারে কি বলছে? ফার্স্ট ল বলছে সূর্যকে যদি আমি এইখানে ভাবি, যে কোনো একটা ফোকাসে, হয় এইখানে নয় এইখানে, বাকি গ্রহ মানে আমাদের পৃথিবী সমেত এরকম ভাবে ঘুরছে, এরকম ভাবে ঘুরছে। ফার্স্ট ল বুঝতে পেরেছি না? বুঝতে পারিস? সূর্য কোথায় আছে? হয় এইখানে নয় এই ফোকাসে, তোর ইচ্ছা। পৃথিবী তাকে কেন্দ্র করে, শুধু পৃথিবী না, সব গ্রহ তাকে কেন্দ্র করে এই উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে। বুঝেছিস? সেকেন্ড লতে এসো। সেকেন্ড লতে কি বলছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এ একটা নতুন সিচুয়েশন আমার কাছে ক্রিয়েট করবে। সেকেন্ড ল নতুন একটা সিচুয়েশন ক্রিয়েট করবে। তার আগে ভাব, তুই জিওগ্রাফিতে পড়েছিস না অপসূর অনুসূর অবস্থান? তার মানে এইখানে যদি সূর্য থাকে, ভাব এইখানে সূর্য, পৃথিবী যখন এইখানে থাকবে, এইখানে সব থেকে কাছে আছে, পৃথিবী সব থেকে কাছে কখন থাকবে? সূর্যর, যখন এইখানে থাকবে। আর সব থেকে দূরে কখন থাকবে? যখন পৃথিবী এইখানে থাকবে। পৃথিবী যখন সূর্যের কাছে থাকে তখন সেই অবস্থানটাকে কি বলে? অনুসূর অবস্থান। কি বলে? তাহলে অনুসূর অবস্থান, অনুসূর, এই অনুসূর দন্ত শাস্ত্র রেখে তো, অনুসূর অবস্থান মানে সর্বনিম্ন দূরত্ব কাদের মধ্যে? সূর্য আর পৃথিবীর মধ্যে সর্বনিম্ন দূরত্ব। সেটা কত? ও স্যার আমরা বার করে নিয়েছি না, এই জন্যে এ ইন্টু 1 মাইনাস ই। বোঝা গেছে? অপসূর অবস্থান মানে কি? অপসূর অবস্থান মানে হচ্ছে সর্বোচ্চ দূরত্ব কাদের মধ্যে? কাদের মধ্যে? সূর্য আর পৃথিবীর মধ্যে সর্বোচ্চ দূরত্ব। সেটা কত? বার করে নিয়েছি স্যার, এ ইন্টু 1 প্লাস ই। এটা সর্বোচ্চ বলে প্লাস আছে, আর সর্বনিম্ন বলে কি আছে? মাইনাস আছে।
এইখানে সর্বোচ্চ দূরত্ব পৃথিবী আর সূর্যের মধ্যে কি? অপসূর অবস্থান। আর সর্বনিম্ন দূরত্ব মানে কি? অনুসূর অবস্থান। এই দুটো অবস্থানে গেলে স্পেশাল কেস হয়। এতদিন পড়িসনি, এবার জানতে হবে। সেকেন্ড ল কি বলছে আগে আয়। বলছে সূর্য এবং যে কোনো গ্রহের সংযোজক সরল রেখা, মানে তাদের দুজনকে জয়েনিং যে লাইন, অর্থাৎ সেইটাকে বলে দূরক। কাকে দূরক বলে? গ্রহ আর সূর্যের সংযোজক সরল রেখা সমান সময়ের অবকাশে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। মানে সমান সময়ের অবকাশে মানে ডিটি, সমান ক্ষেত্রফল মানে ডিএ, তার মানে এটা নিশ্চয়ই ধ্রুবক হতে হবে। সেকেন্ড লয়ের ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনই হচ্ছে এটা। ডিএ মানে ক্ষেত্রফলের পরিবর্তন, ক্ষুদ্র হলে ক্ষুদ্র, অনেকটা হলে ডেল দিয়ে লিখতে পারিস। ক্ষেত্রফলের পরিবর্তন সময়ের সাপেক্ষে সমান হবে, মানে ধ্রুবক হবে। মানে কি বলতে চাইছে? মানে বলতে চাইছে, আচ্ছা এইগুলো একটু মুছবো। মানে বলতে চাইছে এরকম, ধর ধর পৃথিবী আঁকতো, একটা সুন্দর করে পৃথিবী আঁক। হ্যাঁ, এই পৃথিবী, এই হচ্ছে পৃথিবী। পৃথিবী হয়েছে, সূর্য আঁক একটা সূর্য আঁক, খুব সুন্দর। সূর্য হলুদ হয়ে এ করে, হলুদ করে একটা সূর্য করে, এই যে সূর্য। সূর্যকে তোকে যে কোনো একটা ফোকাসে রাখতে হবে। দিস ইজ আওয়ার সান, এটা সান, পৃথিবী। এইটা সূর্য আর এটা পৃথিবী। এখন এদের দুজনের সংযোজক যে সরল রেখা, মানে আমি এটা ভাবতে পারি, এখন মনে কর টি সময়ে, কত টি সেকেন্ড সময়ে পৃথিবীটা এইখানে এসছে, এই জায়গায় এসছে, পৃথিবীটা এই জায়গাতে এসেছে। তাহলে এই এতটা ক্ষেত্রফল অতিক্রম করেছে, তাই নয়? টি সময়ে পৃথিবীটা আবার টি সময়ে এইখানে এসছে, পৃথিবীটা টি সময়ে আবার এইখানে এসছে, এটাও টি সময়। তাহলে এখন কত ক্ষেত্রফল কভার করেছে? এত। বলছে এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল সমান। দেখ, এ তো বেশি দূরত্ব চলে যাচ্ছে না, অল্প দূরত্ব যাচ্ছে। দেখ, এই ক্রস হয়ে গেলে আরো তো বেশি ক্ষেত্রফল হয়ে যাচ্ছে, তাই নয়? এ টি সময়ে যা ক্ষেত্রফল, এরও তাই হবে। সম্ভব কখন? তুই ভাব, এরপরে যখন পৃথিবী এইখানে চলে যাবে, আরো বেশি মনে হবে না ক্ষেত্রফল? না স্যার, তার মানে পৃথিবী যে ঘুরছে সূর্যের চারিদিকে, পৃথিবীর বেগটা সমান নয়। পৃথিবীর বেগটা সব জায়গায় সমান নয়। যখন পৃথিবী সূর্যের কাছে থাকে তখন বেশি স্পিডে যায়, আর যখন দূরে যায়, পৃথিবী যখন সূর্য থেকে দূরে যায় তত তার স্পিড কমে যায়। কেন? না হলে তো ম্যাচ খাবে না। যদি একই স্পিডে যেত, তাহলে দূরে দেখ, এইখান থেকে এইখানে পর্যন্ত চলে এলে তো অনেকটা দূরত্ব, অনেকটা ক্ষেত্রফল হয়ে যাচ্ছে, আর এইখানে কি হচ্ছে? কম। ওই জন্যে এইখানে স্পিড আসতে মানে কম রাস্তা গেল, তাহলে ক্ষেত্রফল যা হচ্ছে এখানে তাড়াতাড়ি গিয়ে কি অনেকটা চলে যাবে। বুঝেছিস না? বুঝতে পারিনিস? তার মানে সেকেন্ড ল, এই কেন এটা 5-3 স্টার দিলুম, এইখান থেকে আমরা এরিয়াল ভেলোসিটির কনসেপ্ট পাই। এরিয়াল ভেলোসিটি মানে পৃথিবীর বেগ সব জায়গায় সমান নয়। পৃথিবী যত সূর্য থেকে দূরে যাবে তত বেগ কমবে, আর পৃথিবী যত সূর্যের কাছে থাকবে তত বেগ। তাহলে তুই আমাকে বল, এই যে এই অবস্থান, এটা পৃথিবীর সব থেকে কাছে, পৃথিবী আর সূর্যের মধ্যে কি সব থেকে কম দূরত্ব? এটাই অনুসূর ছিল। তার মানে অনুসূর অবস্থানে পৃথিবীর বেগ কি হবে? সর্বোচ্চ। পৃথিবীর বেগ সর্বোচ্চ হবে। আর অনুসূর অবস্থানে কি হবে? পৃথিবীর বেগ
পৃথিবীর বেগ সর্বনিম্ন, পৃথিবীর বেগ সর্বনিম্ন, সর্বনিম্ন। স্যার এর কি কোনো মান আছে? ইয়েস স্যার, জেইতে কোশ্চেন দেয়, তোমার হয়তো নেই, বাইরেকার পরীক্ষায় আছে। হয়েছে? এখন থার্ড ল, আমি ভ্যালুটা লিখে দেবো। থার্ড ল কি বলছে দেখ, সূর্যের চারিদিকে প্রতিটি গ্রহের আবর্তন কালের বর্গ। পৃথিবী যে সূর্যের চারিদিকে ঘুরছে ওকে কি বলে? বার্ষিক গতি। তার জন্য একটা সময় লাগে। রাহুল, কত লাগে পৃথিবী সূর্যের চারিদিকে এক পাক ঘুরতে? বুঝেছিস? তন্দ্রা আছে, নিদ্রা নাই, দেহ আছে, মন নাই। পৃথিবী সূর্যের চারিদিকে এক পাক ঘুরতে কত টাইম নেয়? 365 দিন 6 ঘন্টা। কে বলবে? স্যার আপনার ঠাকুমা স্বর্গ থেকে নামবে। এটাই তো বার্ষিক গতি। এইটাকে কি বলবো? পর্যায়কাল নয়, মানে একবার পূর্ণ কম্পন, এই পূর্ণ পাক ঘুরতে কত সময় লাগে সেটা বলছে, সেটার বর্গ। আবর্তন কাল মানে টাইম, তার বর্গ, তার মানে তার স্কয়ার। সূর্য থেকে ওই গ্রহের দূরত্ব, সূর্য থেকে ওই গ্রহের দূরত্বকে আমি ধরছি ছোট আর। ঘনফলের মানে টি স্কয়ার ইজ প্রপোর্শনাল টু আর কিউব। এইটা বলতে চাইছে। যদি যদি আরটা হচ্ছে, এবার এইখানে তো এ আর বি এর ব্যাপার আছে। বেসিক্যালি এইটার আপগ্রেডেড রূপ যেটা হয় সেটা হচ্ছে টি স্কয়ার ইজ প্রপোর্শনাল টু এ কিউব, কিন্তু আমরা পড়বো এইটা। গ্রহ থেকে যত দূরে যাবি, যত দূরে যাবি, সূর্য থেকে যত দূরে যাবি, তার পর্যায়কাল তত বাড়বে। দেখ, তাই নয়? কত বাড়বে? টু দা পাওয়ারে 1.5 গুণ, টি সমান টি প্রপোর্শনাল টু আর কিউ, 1.5 গুণ বাড়বে। সেইটা দিয়েও একটা হেভি কোশ্চেন হয় এখান থেকে, হেভি কোশ্চেন, 2 মার্কসের দেবে। আর বাইরের পরীক্ষায় তো বলে বলে কোশ্চেন আসে এইখানটা থেকে বলে বলে কোশ্চেন দেবেই একটা। টি স্কয়ার ইজ প্রপোর্শনাল টু আর কিউব, মানে সূর্য থেকে পৃথিবীর যত দূরে আছে, অন্য কোনো গ্রহ যে সূর্য থেকে পৃথিবীর থেকেও দূরে আছে, তাতে 1 বছর হতে কত সময় লাগবে? আরো বেশি দিন লাগবে। হিসেব তো তাই। আবার সূর্য থেকে পৃথিবীর যা দূরত্ব, পৃথিবীর কাছে যে আছে, মানে সূর্য থেকে পৃথিবীর কাছে, এই সূর্য, পৃথিবী মনে করে এইখানে, অন্য একটা গ্রহ এক্স গ্রহ মনে করে এইখানে আছে, তাহলে এর যা পর্যায়কাল হবে 1 বছর যা সময় লাগবে, পৃথিবীর তার থেকে বেশি লাগবে। আবার পৃথিবীর পরে আছে ওয়াই, পৃথিবীর থেকেও দূরে আছে ওয়াই, তার আরো বেশি লাগবে। বুঝেছিস না বুঝিনিস? তার মানে পৃথিবী থেকে এর ইম্পর্টেন্সই তুই বুঝতে পারছিস। সূর্য থেকে যে আমরা রাফ প্যারালেক্স থিওরি থেকে আমরা যে দূরত্বগুলো গ্রহের নিয়েছি, সেই দূরত্বগুলোকে ক্যালকুলেট করে ফেলতে পারলেই আমরা সেই গ্রহের 1 বছর হতে বা 1 পাক ঘুরতে সূর্যের পিছনে, সূর্যের চারিদিকে, তার আবর্তন কালটা পেয়ে যাবে। মানে পৃথিবীতে যদি 1 বছর হতে 365 দিন 6 ঘন্টা লাগে, পৃথিবী থেকে দূরে, মানে সূর্য থেকে পৃথিবীর থেকেও দূরে যে আছে, তার 1 বছর হতে 365 দিন 6 ঘন্টার থেকে অনেক বেশি টাইম লাগবে। বুঝেছিস না বুঝিনিস? শুধু এক্ষেত্রে নয়, কৃত্রিম উপগ্রহগুলোকে মানে স্যাটেলাইটস গুলোকে পৃথিবীর চারিপাশে রাখতে এটার বিরাট বড় কাজ আছে। বুঝতে পেরেছিস না বুঝতে পারিনিস? আমি বললাম না এই পৃথিবীর সর্বোচ্চ বেগ আর সর্বনিম্ন বেগটা লিখবো, মানে অনুসুর অবস্থানে। এইখানে বেগটা হয় ভি ম্যাক্স, ভি ম্যাক্স, এইটা হয় √GM/A/1 - E। নিচে কম তবেই তো বেশি হবে। আর এইখানে হয় ভি মিনিমাম, সেটা হয় √GM/A/1 + E। তোকে এই কোশ্চেনটা শর্ট কোশ্চেনে দেয়, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ভি ম্যাক্স বাই ভি মিন? কত হবে? স্যার কেটে যাবে। এর ক্ষেত্রে নিচে কি হবে? 1 - E, আর এর ক্ষেত্রে কত হবে? 1 + হয়েছে। এইটা হবে, রুট উঠে যাবে। এইটা মনে রাখবি, অনেক জায়গায় শর্ট কোশ্চেন দেয়। হয়েছে। এখন সেকেন্ড ল এর প্রমাণ করতে হবে। তুই হেডিং মারবি কেপলারের দ্বিতীয় সূত্রের প্রমাণ। কেপলারের
দ্বিতীয় সূত্রের প্রমাণ। স্যার এইটা ডাইরেক্ট দেয় অনেক সময়, আবার ঘুরিয়েও দেয় কোশ্চেনটা। কোশ্চেনটা ঘুরিয়ে কিরকম ভাবে দেয় আমি দেখবি অ্যাসাইনমেন্টে দেবো কোশ্চেনটা। সূর্য আর পৃথিবী দিয়ে দেবে, আমি এখানে সূর্য আর অন্য গ্রহ নিয়ে নিয়েছি, সূর্য আর পৃথিবী নিয়ে নেবে, সেম ভাবে করবো। বোঝা গেছে? শুধু গ্রহের জায়গায় পৃথিবী লিখে দেবো। কি না, এইটা একটা উপবৃত্ত, সূর্য কোথায় থাকে? ফোকাসে, আমি এইখানে সূর্যকে নিয়েছি, দিস ইজ সূর্য। প্রথমে দেখ এখানে লিখেছি, ধরি একটি গ্রহ উপবৃত্তাকার কক্ষপথে ডেল্টা টি সময়ে এ থেকে বি অবস্থানে গেল। মানে এই এ থেকে বি অবস্থানে আসতে গ্রহটার কত টাইম লেগেছে? ডেল্টা টি, খুব ক্ষুদ্র সময়। এখান থেকে এখান পর্যন্ত ডেল্টা টি। এইখানের সঙ্গে এইখানে সূর্যের সঙ্গে এর অ্যাঙ্গেল ছিল থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটা কি হবে? এই যে অবস্থান গেছে এটা খুব ক্ষুদ্র অ্যাঙ্গেল হবে, ডেল্টা থিটা দিচ্ছি। মানে আমি ডেল দিয়ে নিয়ে আসছি, সেটাকে খুব ক্ষুদ্র ধরে নেবো, লিমিট টেন্স টু জিরো করে নেবো, তাহলেই হবে। এখন আর হলো অবস্থান ভেক্টর, এই যে এটা আর, এই অবস্থান ভেক্টর ইহার দ্বারা অতিক্রান্ত ক্ষেত্রফল। অতিক্রান্ত ক্ষেত্রফল মানে কি? এই অংশটার ক্ষেত্রফল কত হবে? সেটা ত্রিভুজ, সেই ত্রিভুজটার এটা খুব স্মল দূরত্ব, এবিটা খুব ছোট্ট, কারণ ডেল্টা থিটা গেছে, অ্যাঙ্গেল খুব ক্ষুদ্র, ডেল্টা টি মানে খুব ক্ষুদ্র, তাহলে এইটাকে আমি প্রায় স্ট্রেট লাইন ধরে নিতে পারি। তখন এই অংশটার ক্ষেত্রফলের ক্ষেত্রে এটা কি হয়ে যাবে? উচ্চতা, আর এটা কি হয়ে যাবে? ভূমি, সেইটা লিখেছি। তাহলে ক্ষেত্রফল, ক্ষেত্রফলটা কি হবে? খুব সামান্য হবে। সেই ক্ষেত্রফল ডেল্টা এ ক্যান বি রিটেন অ্যাজ হাফ ইন্টু ভূমি। ভূমি কত? আর উচ্চতা কত? আর ডেল্টা থিটা। তার মানে ডেল্টা এ সমান্তর আসছে হাফ আর স্কোয়ার ডেল্টা থিটা। আমি দুদিক দিয়ে ডেল্টা টি দিয়ে ভাগ করছি, ডেল এ বাই ডেল টি ইজ ইকুয়াল টু হাফ আর স্কোয়ার ডেল্টা থিটা বাই ডেল্টা টি। এখন যেহেতু খুব ক্ষুদ্র, আমি এরম লিখতে পারবো, লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো, খুব সামান্য সময়, ডেল্টা এ বাই ডেল্টা টি ইজ ইকুয়াল টু হাফ আর স্কোয়ার লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো ডেল্টা থিটা বাই ডেল্টা টি। লিখতে পারবো? তাহলে কি লেখা যাবে? ডি এ ডিটি সমান হাফ ইন্টু আর স্কোয়ার ডি থিটা ডিটি। লিখতে পারবো? তাহলে বল, ডি এ ডিটি ক্যান বি রিটেন অ্যাজ হাফ আর স্কোয়ার। এটাকে চেনা চেনা লাগছে, কৌণিক পরিবর্তন বাই সময়, কৌণিক বেগ, গ্রহটার কৌণিক বেগ ওমেগা। এখন আমাকে এটা কিন্তু কনস্ট্যান্ট আনতে হবে। কৌণিক এসেছে মানে কে কনস্ট্যান্ট হতো? ভরবেগ, তার মানে নিশ্চয়ই কৌণিক ভরবেগের খেলা আছে। কৌণিক ভরবেগ কি হতো? সংরক্ষিত কনস্ট্যান্ট হতো না হতোনি? তার মানে নিশ্চয়ই কৌণিক ভরবেগের ব্যাপার আছে। দেখ আমরা শিখেছিলাম কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ এল সমান, অবশ্যই ভেক্টর, আমি ভ্যালুটা লিখছি। রৈখিক ভরবেগ মানে কি হতো? ভর ইন্টু বেগ। কৌণিকের ক্ষেত্রে ভরের বদলে কি হয়? আই, আর বেগের বদলে কৌণিক বেগ আই ওমেগা। লিখতে পারবো? আমি বলেছিলাম সম্পর্ক কিরম ভাবে রেডি করতে হয়। এল ইজ ইকুয়াল টু আই মানে কি হতো? এম আর স্কোয়ার ওমেগা। তাহলে ওমেগা সমান কত আসছে? এল বাই এম আর স্কোয়ার। অতএব তুই ডিএডিটি কত পেয়েছিলিস? হাফ আর স্কোয়ার ওমেগা। ওমেগার জায়গায় এটা বসিয়ে দাও, এল এম আর স্কোয়ার। আর স্কোয়ার কেটে বেরিয়ে গেল, ডি এ ডিটি ইজ ইকুয়াল টু এল বাই টু এম। এবার দেখ, কৌণিক ভরবেগ কনস্ট্যান্ট, ভর কনস্ট্যান্ট, টু তো এমনি কনস্ট্যান্ট, অতএব
ডি এ ডি টি সমান ধ্রুবক, প্রমাণ হয়ে গেল। কত সোজা প্রমাণ। আর এইটা মনে রাখবি, ডি এ ডি টি সমান কত হয়, এল বাই টু এন। বিভিন্ন মডিউলের কোশ্চেনে দেখবি, বিভিন্ন জায়গায় দেখবি মক টেস্টেও নেয় ডি এ ডি টি সমান কত, এল বাই টু এন, যেখানে এল কি, কৌণিক ভরবেগ। বুঝতে পেরেছি না বুঝতে পারিনি? এইটা হচ্ছে সেকেন্ড ল এর প্রমাণ। হয় তোকে এইটা তুলে দিতে পারে, নয়তো এইটাকে ঘুরিয়ে সূর্য আর পৃথিবী দেবে, একইভাবে করতে পারবি না, শুধু গ্রহের জায়গায় কি লিখে দিবি, পৃথিবী। হয়েছে। নেক্সট 3 নম্বর সূত্রটা প্রমাণ করব। এখানটা না রুট হবে না, কেন হবে না, এটা জিএম বাই আর, একটু পরে বুঝতে পারবি যে কেন আমি লিখছি নি এটা। স্যার এইটা রুটের বাইরে হবে, এইটা রুটের বাইরে হবে, রুট জিএম বাই এ ইন্টু 1 + ই, আর এইখানে হবে এটা, এই রুটটা শুধু এর ক্ষেত্রে হবে, রুট জিএম বাই 1, তবে এইটা হবে। অ্যাকচুয়ালি এটা হয় জিএম বাই আর, আর না হয়ে এক জায়গায় যেখানে ম্যাক্স সেখানে কি হয়, ও এ ইন্টু 1 - ই, আর অন্য জায়গায় হয় এ ইন্টু 1 + এটা একটু ভুল হয়ে গেছে, খেয়াল করিনি। এই কোশ্চেনটা পরীক্ষায় আসার চান্স 100%। বিভিন্ন জায়গায় প্রতি বছর 11 এই পরীক্ষাটা দেয় 100%। কেপলারের সূত্র দ্বারা নিউটনের মহাকর্ষীয় সূত্রটি প্রমাণ করো। কেপলারের, অ্যাকচুয়ালি এটা তৃতীয় সূত্র দিয়ে প্রমাণ করব, এরকম ভাবেও দিতে পারে, কেপলারের তৃতীয় সূত্রের সাহায্যে নিউটনের মহাকর্ষীয় সূত্রটা প্রমাণ করতে হবে। নিউটনের মহাকর্ষ সূত্র মনে আছে, জি ইন্টু দুটো বস্তুর ভরের গুণফল বাই তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গ। ধরি একটি গ্রহ, একটি এম ভরের গ্রহ ভি বেগে সূর্যের চারিদিকে আর দূরত্ব দূরে বৃত্তাকার কক্ষপথে ঘুরছে, কক্ষপথে আবর্তন করছে, ভালো ভাষাতে আবর্তন করছে। স্যার আপনি তো ভুলভাল লিখলেন, কেন বৃত্তাকার কক্ষপথ লিখলেন? আপনারা তো জানতো উপবৃত্তাকার কক্ষপথ। ক্যালকুলেশনের সুবিধার্থে এটাকে বৃত্তাকার কক্ষপথ আমরা পরিকল্পনা করেছি, সেই জন্য বৃত্তাকার লিখেছি। হয়েছে। এখন তাহলে এম ভরের গ্রহের উপর ক্রিয়াশীল, স্যার ও তো ঘুরছে, ছিটকে চলে যাচ্ছে না, তাহলে কি আছে, অভিকেন্দ্র বল আছে, হিসেব তো তাই, এরম গোল 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 করে ঘুরছে, ছিটকে চলে যাচ্ছে, এর মানে কি, নিশ্চয়ই অভিকেন্দ্র বল আছে কেন্দ্রের দিকে। এম ভরের গ্রহের উপর ক্রিয়াশীল অভিকেন্দ্র বল এফ সমান mv স্কয়ার বাই আর, এটাই তো হতো। সেই অভিকেন্দ্র বলটাই কি, মহাকর্ষ বল। এই অভিকেন্দ্র বলটাই কি, মহাকর্ষ বল হবে, প্রমাণ করতে হবে তোকে। আচ্ছা এসো, তাহলে এই যে গ্রহটির আবর্তনকাল লিখ, সব থেকে ভালো। আবর্তনকাল টি হলে এক পাক ঘুরতে কত টাইম লাগে, টি। তাহলে আমি কি লিখতে পারবো, টি সমান, টি মানে কি, সময় মানে কি, দূরত্ব বাই স্পিড। বৃত্তাকার কক্ষপথে এক পাক ঘুরতে কত দূরত্ব অতিক্রম করতে হবে, আর ব্যাসার্ধ, আর দূরে আছে 2πr বাই স্পিড, কত স্পিডে ঘুরছে, এই যে ভি,
বাই ভি। অতএব এই এফটা কত আসছে, এম, আচ্ছা ঠিক আছে, থাক থাক থাক, এটা থাক, পরে লিখছি একটু পরে। এখন এখন কেপলারের তৃতীয় সূত্র অনুযায়ী, কেপলারের তৃতীয় সূত্রানুযায়ী, তৃতীয় সূত্র কি ছিল, তৃতীয় সূত্রানুযায়ী টি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু আর কিউব। তাহলে টি স্কোয়ার সমান কে আর কিউব, যেখানে কেটা কি ধ্রুবক। লিখতে পারবো? হ্যাঁ। অতএব এফটা দেখ, এফ সমান এম, ভি এর জায়গায় কি আমি লিখতে পারবো 2 পাই আর বাই টি। এইখান থেকে ভি সমান কত পাবো, 2 পাই আর বাই টি। তাহলে তার স্কোয়ার হলে 4 পাই এ স্কোয়ার আর এ স্কোয়ার বাই টি স্কোয়ার, আর নিচে কি আছে, আর আছে, একটা আর কাটলো। তার মানে তোর ফোর্স দাঁড়ালো এফ ইজ ইকুয়াল টু 4 পাই এম আর বাই টি স্কোয়ার, এটা লিখতে পারবো। আবার টি স্কোয়ার সমান কত এসছে, কে আর কিউব, 4 পাই স্কোয়ার, সরি 4 পাই স্কোয়ার। তাহলে এইখান থেকে এফ সমান দেখ, আমি এটা লিখতে পারবো 4 পাই স্কোয়ার এম আর বাই কে আর কিউব, লিখতে পারবো। এখন দেখ 4 কনস্ট্যান্ট, পাই স্কোয়ার কনস্ট্যান্ট, এম গ্রহর ভর কনস্ট্যান্ট, আচ্ছা আচ্ছা এমটাকে বাদ দিয়ে দে, এমটা থাক, এমটা গ্রহের ভর বিভিন্ন হতে পারে, বিভিন্ন গ্রহের। আর কে কি কনস্ট্যান্ট, তার মানে আমি এটাকে লিখছি এফ ইজ ইকুয়াল টু কে বাই কে ড্যাশ বাই আর স্কোয়ার, আর 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 কিউবের মধ্যে কাটবে। কে ড্যাশ কি, যেখানে কে ড্যাশ কি, কে ড্যাশ সমান 4 পাই স্কোয়ার, 4 পাই স্কোয়ার কে ড্যাশ এম করে দে, কে ড্যাশ এম করে দে। আচ্ছা কে ড্যাশ মানে 4 পাই স্কোয়ার বাই কে, এটা কি ধ্রুবক, এটা কি ধ্রুবক, বুঝতে পেরেছিস? আমি কি করলাম, এইখান থেকে ভি এর মানটা নিয়ে এসে বসিয়েছি, তারপরে টি স্কোয়ারের জায়গায় এখান থেকে মানটা বসিয়ে জাস্ট লিখেছি। এইটা আমার রইল এফ, এটাকে বক্স করে রাখ, পরবর্তীকালে লাগবে এইটা, কিংবা তুই এটাকে 1 নম্বর দিয়ে রাখ, 1 নম্বর হয়েছে। এবার দেখ সূর্যের উপর, সূর্যের ভর, সূর্যের ওপর গ্রহটি কর্তৃক ক্রিয়াশীল বল এফ ড্যাশ হলে, সূর্যের ওপর গ্রহটি কর্তৃক ক্রিয়াশীল বল এফ ড্যাশ হলে এফ সমান এফ ড্যাশ হতে হবে, হবে না? সূর্য যত গ্রহটার উপরে বল লাগাবে, বলটা আর গ্রহটাও কি সূর্যের উপরে সেম ফোর্স লাগাবে, এটাই তো ছিল মহাকর্ষীয় সূত্র হিসেবে, তাই বলছে তো। এইটা যদি ক্রিয়া হয় ওটা কি হবে, প্রতিক্রিয়া, দুটো সমান হতে হবে। তাহলে সূর্যের ওপর গ্রহটি কর্তৃক ক্রিয়াশীল বল এফ ড্যাশ সমান এ ইন্টু ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার। অবশ্যই আমি লিখবো পাশে কি, এটা হচ্ছে ধ্রুবক, আর এম হচ্ছে, ক্যাপিটাল এম হচ্ছে সূর্যের ভর, ক্যাপিটাল এম কি সূর্যের ভর। বল এটা লিখতে পারবো, লিখতে পারবো না লিখতে পারবো না, এটাকে 2 নম্বর দে।
স্যার এই 1 আর 2 থেকে দেখ এই দুটো সমান হতে হবে। 1 আর 2 থেকে দেখি যদি, তাহলে এ এম এ ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কে ড্যাশ স্মল এম বাই আর স্কোয়ার হতেই হবে। আর দুটোই তো ফোর্স হচ্ছে, তুই তো বলেছিস এফ সমান এফ ড্যাশ হবে। তাহলে এইখান থেকে আর স্কোয়ার বাড়িয়ে গেল, এ এম ইজ ইকুয়াল টু কে ড্যাশ এম। তাহলে এ বাই কে ড্যাশ সমান এম বাই ক্যাপিটাল এম হয়েছে। এখন অতএব এফ সমান, সেখান থেকে এটা এ বাই কে ড্যাশ ক্যাপিটাল এম বাই এম। স্যার এইটা দুটোই তো কনস্ট্যান্ট, এই দুটোই তো কনস্ট্যান্ট, তার মানে এইটাকে আমি ধরছি এ ড্যাশ এম আর স্কোয়ার কে ড্যাশ সমান, দেখি আচ্ছা এইদিকে কি এসেছিল এফ সমান কে ড্যাশ, তাই তো কে ড্যাশ এম। তাহলে এফ সমান কে ড্যাশের বদলে আমি লিখতে পারবো, কে ড্যাশের বদলে লিখতে পারবো, কে ড্যাশের বদলে লিখতে পারবো এম বাই কে ড্যাশ সমান এ এম বাই এম কে ড্যাশ এম, তাই তো কে ড্যাশ এম এর জায়গায় ডাইরেক্ট আমি এ এম লিখতে পারবো, কে বাই এ এম। দাঁড়া এটা ধ্রুবক ছিল, কে ড্যাশটা ধ্রুবক ছিল, তাই তো। তাহলে এইটাকে যদি আমি একটা ধ্রুবক ধরি জি, এখানটাতে মাখিয়ে দিয়েছি এ বাই ছোট এম ইজ ইকুয়াল টু কে ড্যাশ বাই ক্যাপিটাল এম। এ বাই এম কনস্ট্যান্ট, এ কনস্ট্যান্ট, গ্রহের ভরটাও কনস্ট্যান্ট, কে ড্যাশ কি ছিল কনস্ট্যান্ট, ক্যাপিটাল এম কি সূর্যের ভর কনস্ট্যান্ট, আমি এইটাকে লিখতে পারবো জি। তাহলে এইখান থেকে আমাকে বল কে ড্যাশ সমান আমি লিখতে পারবো জি ইন্টু এম, লিখতে পারবো। অতএব বল এফ সমান কি ছিল ফর্মুলা স্যার, কে ড্যাশ এম বাই আর স্কোয়ার, কে ড্যাশ কত এসছে জি এম ইন্টু ছোট এম বাই আর স্কোয়ার। ইহাই কি, ইহাই নিউটনের মহাকর্ষীয় সূত্র। আমি এখানে আগেরটাতে ভুল লিখে ফেলেছিলাম, এ বাই ক্যাপিটাল এম করে ফেলেছিলাম, অ্যাকচুয়ালি এ এমটাকে নিচে নিয়ে এলি কে ড্যাশ বাই এম। এ হচ্ছে একটা ধ্রুবক, গ্রহের ভরটা একটা ধ্রুবক, তার মানে কি আলটিমেট এদের রেশিওটা কি হবে একটা ধ্রুবক হবে। কে ড্যাশটা একটা ধ্রুবক ছিল, ক্যাপিটাল এম হচ্ছে সূর্যের ভর, সেটাও ধ্রুবক, তাহলে এদের রেশিওটা কি হবে সেম ধ্রুবক হবে, এই দুটো তো সেম, তার মানে তাকে জি ধরে নিলাম। জিটা কি মহাকর্ষীয় ধ্রুবক। এই প্রমাণটা স্যার বিশাল আসে, বিশাল হয়েছে। দেখ একটা গ্রহের প্রদক্ষিণ বেগ আর প্রদক্ষিণ কাল, ধর এটা সূর্য, কে সূর্যের রেসপেক্টেই তো ভাবছিলুম, পৃথিবীর ক্ষেত্রে হবে দিস ইজ পৃথিবী, দিস ইজ উপগ্রহ চাঁদ মামা আর এটা পৃথিবী, তার ক্ষেত্রে একই জিনিস হবে। ধর এই গ্রহটা, এই যে সূর্য এর ভর এম, কত এর ভর এম, এইটা হচ্ছে একটা গ্রহ যার ভর ছোট এম, এ ভি বেগে গতিশীল আছে, কত ভি বেগে গতিশীল। এই গ্রহ থেকে এই গ্রহর দূরত্ব হচ্ছে ছোট আর, তার মানে ছোট আরটা ভ্যারিয়েবল, গ্রহ যদি এইখানে থাকে তাহলে ছোট আর, এইখানে হলে ছোট আর আলাদা, কাছে হলে আলাদা, তাই তো। তাহলে বল গ্রহটির প্রদক্ষিণ বেগ, গ্রহটির
প্রদক্ষিণ বেগ, প্রদক্ষিণ বেগ ভি, এবং সূর্য থেকে গ্রহটির দূরত্ব, গ্রহটির দূরত্ব স্মল আর, সূর্যের ভর, সূর্যের ভর ক্যাপিটাল এম হয়েছে। এখন এ ভি বেগ নিয়ে যে ঘুরছে গোল গোল করে, ছিটকে চলে তো যাচ্ছে না, তার মানে নিশ্চয়ই সূর্য এর উপরে একটা বল প্রয়োগ করছে, অভিকেন্দ্র বল। অভিকেন্দ্র বল কোন দিকে কাজ করে? সব সময় কোন দিকে কাজ করে? সেন্টারের দিকে, সেন্টারের দিকে, সেন্টারের দিকে। তার মানে এইটা হচ্ছে আমার অভিকেন্দ্র বল এফসি। গ্রহটির উপর, গ্রহটির উপর ক্রিয়াশীল অভিকেন্দ্র বল, অভিকেন্দ্র বল, অভিকেন্দ্র বল এফসি ইজ ইকুয়াল টু কি হয়? এমভি স্কয়ার বাই আর। এটাই তো হয়, এটাই তো হয় রে। এখন হিসেব মতো সূর্যের উপর কি লাগাচ্ছিল, কি অ্যাপ্লাই করছিল? মহাকর্ষীয় বল। তাহলে মানে সূর্য দ্বারা, সূর্য দ্বারা, সূর্য কর্তৃক করে দেবে, সূর্য কর্তৃক, সূর্য কর্তৃক এম ভরের, এম ভরের গ্রহের উপর, ভরের উপর, ভরের গ্রহের উপর নেই, গ্রহের উপর ক্রিয়াশীল মহাকর্ষীয় বল, ক্রিয়াশীল মহাকর্ষীয় বল, মহাকর্ষীয় বল এফজি গ্র্যাভিটেশনাল ফোর্স, এটা কত হবে? জি ইন্টু সূর্যের ভর ইন্টু গ্রহের ভর বাই তাদের দূরত্বের স্কয়ার, এটাই তো হবে। তার মানে এটাও তো এদিকেই কাজ করছে। তার মানে অভিকেন্দ্র বলটা কে যোগান দিচ্ছে? এই যে ঘুরছে ছিটকে যাচ্ছেন, অভিকেন্দ্র বলটা কে যোগান দিচ্ছে? মহাকর্ষীয় বল, তাই নয়? আমি কি বলেছিলাম? এই অভিকেন্দ্র বল কোনো নতুন বল নয়, যে বলটা কেন্দ্রের দিকে কাজ করে। অ্যাকচুয়ালি কেন্দ্রের দিকে কে বলটা কাজ করছে? মহাকর্ষীয় বল, ওটাই কি অভিকেন্দ্র বলের যোগান দিচ্ছে। তার মানে আমি বলতে পারবো এই এফ জিটাই, এফ জিটাই অভিকেন্দ্র বল। অতএব জি ক্যাপিটাল এম বা ইন্টু এম বাই আর স্কয়ার ইজ ইকুয়াল টু এম ভি স্কয়ার বাই আর। এই আর একটা, আটটা আর কাটলো, এই এম কাটলো, বা ভি স্কয়ার সমান কি পেলি? জি এম বাই আর, বা এটাকেই লেখা হয় ভি ও ইজ ইকুয়াল টু আন্ডার রুট জি এম বাই আর, আন্ডার রুট জি এম বাই আর। কেন ও বলছি? এটাকেই বলে কক্ষীয় দ্রুতি। কি? কক্ষীয় দ্রুতি বা বেগ, বা বেগ, কক্ষীয় বেগ বলে, বা প্রদক্ষিণ বেগ, অরবিটাল ভেলোসিটি, দ্যাটস ওয়াই ও ইজ গিভেন। এই বেগে ও ঘুরতে থাকছে। এবার এটা পৃথিবী আর উপগ্রহের জন্য হবে। যদি কাছাকাছি হয়ে যায় পৃথিবীর ক্ষেত্রে, তার মানে দেখ তুই এইখান থেকে দেখলে বুঝতে পারবি ভিও ইজ প্রপোর্শনাল টু 1/√r, নয় স্যার? তাই নয়? ভিও ইজ প্রপোর্শনাল টু 1/√r, কারণ জি কনস্ট্যান্ট, এম কনস্ট্যান্ট। আর যার যে যত দূরে আছে, যে যত দূরে আছে তার বেগ তত, তার বেগ তত দূরত্ব বাড়ছে, পারলে ভি কম হবে, কমবে। হয়েছে?
এবার প্রদক্ষিণ কালটা বার কর। স্যার প্রদক্ষিণ কাল কি হবে? গ্রহটির প্রদক্ষিণ কাল, গ্রহটির প্রদক্ষিণ কাল টি হলে, প্রদক্ষিণ কাল টি হলে টি সমান, সময় সমান কি হয়? দূরত্ব বাই স্পিড। কত দূরত্ব যেতে হচ্ছে? 2 পাই আর, 2 পাই আর বাই স্পিড ভি। এখন ভি এর মানটা আমি বসাতে পারবো এখানে। টি ইজ ইকুয়াল টু 2 পাই আর বাই ভি কত এসছে? ভি কত এসছে? আন্ডার রুট জি এম, আন্ডার রুট জি এম বাই আর, তাই তো? তার মানে দুদিকে যদি আমি স্কয়ার করি, দুদিকে যদি আমি স্কয়ার করে দিই, টি স্কয়ার ইজ ইকুয়াল টু 4 পাই স্কয়ার আর, আর স্কয়ার ইন্টু আর হয়ে যাবে। এই আরটা তো ঘুরে গিয়ে উপরে যাবে, এটা তো নিচে আর ছিল, স্কয়ার করে দিচ্ছি। তার মানে আর কিউব বাই জি এম, তাই নয়? তাহলে টি স্কয়ার, স্যার 4 কনস্ট্যান্ট, পাই কনস্ট্যান্ট, জি কনস্ট্যান্ট, এম কনস্ট্যান্ট, টি স্কয়ার ইজ প্রপোর্শনাল টু আর কিউব। ও এটাই তো কি ছিল কেপলারের থার্ড ল, এটাই ছিল কেপলারের তৃতীয় সূত্র, কেপলারের তৃতীয় সূত্র, কেপলারের তৃতীয় সূত্র হয়েছে। তাহলে টি কত হয়? এইটা হয়, টি হয় 2 পাই আন্ডার রুট, এটাকে এরকম ভাবে লিখতে পারবি, দেখ, টি ইজ ইকুয়াল টু 2 পাইটা রাখলুম, জিএমটা নিচে আসবে, আরটা উপরে উঠলো, তার মানে আর টু দা পাওয়ার হাফ হয়ে যাবে। এটা আর টু দা পাওয়ার হাফ লিখতে পারবো নি? আর টু দা পাওয়ার হাফ মানে কত? আর টু দা পাওয়ার 3/2, 2 পাই বাই আন্ডার রুট জি এম টি টু দা আর টু দা পাওয়ার 1 ইন্টু হাফ, 3/2, এটাই হবে। এখান থেকে তুই আরো বার করে নিতে পারবি, আরো বার করতে পারবি, বুঝেছে? এদের যদি গ্রাফ দেখিস কিরকম হবে। গ্রাফ যদি দেখিস, এইখানেই আমি এঁকে দিচ্ছি, দেখ স্যার, আমি এই দিকে নিচ্ছি টি স্কয়ার, ওয়াই অ্যাক্সিসের দিকে নিচ্ছি টি স্কয়ার, আর এইদিকে নিচ্ছি আর কিউব। কিরকম হবে? প্রপোর্শনাল তো, সরি স্ট্রেট লাইন, এরকম হবে না? এরকম হবে, এই তো রে, টি স্কয়ার ইজ প্রপোর্শনাল টু আর কিউব। আমি এদিকে টি স্কয়ার নিচে, এদিকে আর কিউব নিচে, এইটা হচ্ছে এদের মধ্যে সম্পর্ক, বোঝা? এই টিটা আমি ফর্মুলা পেলুম, এইটা টি স্কয়ার বুঝলুম, তার মানে কক্ষীয় বেগ পেলুম। কক্ষীয় বেগ কোনটা? এই যে এইটা, এই যে এইটা। পোকাগুলো এত ডিস্টার্ব করে। স্যার কক্ষীয় বেগ পেয়েছি, এটা, এটা কি পেয়েছি? সময়, পর্যায়কাল বা আবর্তনকাল, এটা, বা এখান থেকে এটাও বলতে পারিস, একই ব্যাপার, পর্যায়কাল পেয়েছি। এখন তুই বল, আমি কি ওই যে গ্রহটা যে ঘুরছিল, আমি কি কৌণিক বেগ বার করতে পারবো? পারবো। কৌণিক বেগের ফর্মুলা কি ছিল বল? কৌণিক বেগ ওমেগা সমান ভি বাই আর ছিল না? ছিল না? ভি সমান ওমেগা আর হতো, ভি সমান ওমেগা আর, তাহলে ওমেগা সমান কত হবে? ভি বাই আর। স্যার ভি এর আমি মান বার করে ফেলেছি, ভি কত ছিল বলো? আন্ডার রুট জি এম বাই আন্ডার রুট জি এম বাই আর, তাই নয়? তাহলে ওমেগা সমান হবে আন্ডার রুট জি এম, এই আটটা রুটের ভিতরে ঢুকলে আর স্কয়ার ইন্টু আর কিউব। দিস ইজ কৌণিক বেগ, দিস ইজ
কৌণিক বেগ। এবার একটা কোশ্চেন দেয়, শোন খুব ভালো করে শুনবি, 2 নম্বরের কোশ্চেন দেয়, 2 নম্বরের কোশ্চেন দেয়, স্যার টি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু আর কিউব, তাই তো, তাই তো হয়, টি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু আর কিউব। তাহলে কি আমি লিখতে পারবো টি স্কোয়ার ইজ ইকুয়াল টু কে আর কিউব, যেখানে কে হচ্ছে একটা ধ্রুবক, লিখতে পারবো কি না, লিখতে পারবো না পারবো না, পারবো। একে আমি ডেরিভেটিভ করছি, উভয় পক্ষে অবকলন করি, তাহলে টি স্কোয়ারের ডেরিভেটিভ কি হয়, 2t ইন্টু ডিটি, এইখানে লিখতে পারবো কে কনস্ট্যান্ট, 3r স্কোয়ার ডি আর, তুই এরকম ভাবতে পারিস আর এর সাপেক্ষে ডেরিভেটিভ করছিস, তাহলে ডিটি ডি আর, আর এদিকে আরটা থাকবে না, সেই আরটাই ডি আরটাই গুণ হয়ে কি ডি আর, এরকমও ভাবতে পারি। আমি আর এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি টি স্কোয়ার, ও তো আর নেই, তাহলে 2t ডিটি ডি আর, এইখানে হয়ে যাবে কে ইন্টু 3r স্কোয়ার, সেই ডি আরটাই গুণ করলুম, এরকমও ভাবতে পারিস, এটাকে বলে পার্সিয়াল ডেরিভেটিভ। তাহলে অতএব 2t ডিটি বাই টি স্কোয়ার ইজ ইকুয়াল টু কে 3r স্কোয়ার ডি আর বাই কে আর কিউব। আমি এইটাকে এইটা দিয়ে ভাগ করছি, এইটা বাই এইটা করছি, পারবো? এটা লিখতে পারবো এটা, একটা টি কাটবে, তাহলে 2 ইন্টু ডিটি বাই টি ইজ ইকুয়াল টু কে কেটে বেরিয়ে চলে যাবে, 3 ইন্টু ডি আর বাই আর, কারণ আর স্কোয়ার আছে আর কিউব আছে, তাহলে আমি এটা লিখতে পারবো ডিটি বাই টি ইজ ইকুয়াল টু 3/2 ইন্টু ডি আর বাই আর, তাহলে ডিটি বাই টি ইজ ইকুয়াল টু, স্যার 3/2 মানে কত, 1.5 ডি আর বাই আর। স্যার ডিটি মানে কি, সময়ের পরিবর্তন, বাই টি পরিবর্তন বাই অরিজিনাল, মানে কি কতটা কমছে, একে যদি 100% দিয়ে গুণ করে দিই, একে যদি 100% দিয়ে দুদিকে গুণ করি, এটা কি হবে সময়ের পরিবর্তনের শতাংশ, আর এইটা কি হয়ে যাবে দূরত্বের পরিবর্তনের শতাংশ। তার মানে এইটা থেকে আমি বলতে পারি, এইখানে লিখছি, যদি দূরত্বের পরিবর্তন 1% করি, কারণ দেখ এর পাশে 1টা কার, এর, আর এইটা কার, এর, 1% করা হয়, তবে আবর্তনকালের পরিবর্তন হবে 1.5%। বহু জায়গায় এই কোশ্চেনটা ডাইরেক্ট তুলে দেয়, বোর্ডসে হলে তোকে এটা করে দেখাতে হবে, বাকি নিট বা জেইতে হলে এটা মনে রাখবি, ডাইরেক্ট উত্তর 1.5%। দূরত্বের পরিবর্তন করেছে 5%, কত টাইমের কত পরিবর্তন হবে, 5 ইন্টু 1.5, দ্যাট মিনস 7.5%, 7.5%। বুঝতে পেরেছি না বুঝতে পারিনিস? বোর্ড যে এই কোশ্চেনটা দেয় খুব, তখন 2 মার্কসের দেবে, এটা করে দেখাতে হবে। আর তুই যদি এটা মনে রাখিস, তাহলে বাইরেকার পরীক্ষায় তুমি রাজা, ঝটাস করে উত্তর করে দেবে। বুঝেছিস না বুঝিনিস? এবার পৃথিবীর ক্ষেত্রে, পৃথিবী আর উপগ্রহের ক্ষেত্রে সেম জিনিসটা চলতে থাকবে। এই যেটা করলাম, এই যে এখানে করলুম, এটা সূর্য আর গ্রহ নিয়েছি, পৃথিবী আর উপগ্রহ হলে এমটা কার ভর, উপগ্রহের, ক্যাপিটাল এমটা কার ভর, পৃথিবীর, তাহলে সেই একই হবে, পৃথিবী থেকে উপগ্রহের দূরত্ব ছোট আর। এবার যদি উপগ্রহটা পৃথিবীর খুব কাছাকাছি ঘোরে, তখন কত হবে স্যার? যদি উপগ্রহটা পৃথিবীর খুব কাছাকাছি ঘোরে, এটা কাছাকাছি নয়, অনেক দূরে, সেই অনুযায়ী চেঞ্জ হবে। সেইটা দেখবো উপগ্রহের কক্ষীয় বেগ,
তারপরে ওইখান থেকে আমরা চলে যাব মুক্তি বেগ, আর ফিরে আসবে না। কোথায় পাঠাতে হবে? শেষ হয়েও হইল না, শেষ ইনফিনিটি, কেউ জানে না, কেউ জানে না, মোর মন জানে, সেইখান পর্যন্ত পাঠাতে হবে যা হোক করে। তার জন্য তোকে কি দিতে হবে? শক্তি দিতে হবে। এর পরের দিন এইগুলো পড়বো, হয়েছে? দেখ, এই কোশ্চেন ছিল। তো আজকের জন্যে এই কোশ্চেনটা তোদের হোম টাস্ক, বাড়িতে এই কোশ্চেনটা সলভ করবি, নিজেরা সলভ করে আমাকে কমেন্টে উত্তর দিবি। আমি উত্তর ঠিক আছে কি ভুল আছে কমেন্টে জানিয়ে দেবো। তো এই ছিল